আজকের দিনটা একটা ইতিহাস। গত 7 বছরে এই প্রথম জানুয়ারি মাসে এবং উদ্যোক্তা মহাসম্মেলন এবং প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আমি রংপুরে আসলাম। বরাবর আমরা প্রতিষ্ঠা বার্ষিকীটা ঢাকায় করি। ঢাকায় মিরপুর স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম করেছি, আপনারা জানেন 4 থেকে 5,000 উদ্যোক্তা নিয়ে। কিন্তু এইবার আমি সিদ্ধান্ত নিলাম যে আপনারা তো সবাই কষ্ট করে ঢাকায় যান আমাকে দেখতে। এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের কাছে আসবো আপনাদেরকে দেখতে। যার কারণে এবার আমরা ঢাকায় প্রোগ্রাম না করে আমরা বিভাগীয় প্রোগ্রামে আহ্বান জানিয়েছি এবং সেই ক্ষেত্রে রংপুর এক নাম্বার। আমি রংপুর বিভাগের প্রতিটি জেলাকে দায়িত্বশীল আমাদের উদ্যোক্তা যারা এই আজকের আয়োজনে গত কিছুদিন ধরে বেশ পরিশ্রম করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য একটা জোরে হাততালি। আমার খুবই ভালো লেগেছে আপনাদের মেলাটা দেখে। আপনারা বরাবরই মেলা করেন, এর আগেও আমি দিনাজপুরে এসেছি। আমি বলেছিলাম আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে প্রত্যেক বছর বিভাগীয় সম্মেলন হবে একবার এক এক জেলা। গতবার দিনাজপুর হয়েছে, এবার রংপুর হয়েছে, আগামীবার একটু আগে আমার এক ভাই বলে গেলেন লালমনিরহাট, তাহলে আগামীবার লালমনিরহাট কি বলেন মজুরিদার কোবরা সায় দিয়েছে আমার কথায়। আমি আসলে আরেকটা ব্যাপারে খুবই নস্টালজিক। আজকে এসে 7 বছর আগে আপনাদের জন্য, আপনাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য, আপনাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য যে যাত্রা আমি শুরু করেছিলাম, 1 দিন 2 দিন 3 দিন করে করে আজকে প্রায় 7 বছর 2555তম দিন এসে আমরা উপস্থিত হয়েছি। 164টা ছেলে মেয়েকে দিয়ে আমি এই যাত্রা শুরু করেছিলাম। বাংলাদেশের যে কোনো কাজ যখন কেউ করে তখন প্রথমেই তারা চিন্তা করে ঢাকাকে নিয়ে। ঢাকা এমনিতেই অনেক সৌভাগ্যবান। ঢাকার ছেলেমেয়েরা অনেক কিছু আছে, ওখানে ভালো ইউনিভার্সিটি আছে, ভালো কলেজ আছে, হাসপাতাল আছে, ভালো বিজনেস সেন্টার আছে, ভালো ট্রেনিং ইনস্টিটিউট আছে। কিন্তু আমার মাথায় আসলো আমি ঢাকা নিয়ে ভাববো না, আমি ভাববো গ্রাম নিয়ে, উপজেলা নিয়ে, 64 জেলা নিয়ে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের 492টা উপজেলা, 64 জেলা এবং বিশ্বের 50টা দেশে আমাদের এই শিক্ষা কার্যক্রম চলছে। 2টা ব্যাপারে আপনারা খুব গর্ব করতে পারেন। এক নাম্বার হচ্ছে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিদিন এবং বিনামূল্যে প্রশিক্ষণ বাংলাদেশে একমাত্র নিজের বলার মতো একটা গল্প। দ্বিতীয় কেউ বাংলাদেশে এখন পর্যন্ত এই কাজ করতে পারে না। এটা হচ্ছে আমাদের একটা বড় ব্যতিক্রম। 2 নাম্বার, একটা প্যারালাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা ছোটবেলায় গণশিক্ষার নাম শুনেছিলাম। বয়স্ক লোকজন রাত্রেবেলা সন্ধ্যা পরে গিয়ে কারিকেল দিয়ে গিয়ে অ আ ক খ শিখত। আমি সেই জায়গায় আবার ফেরত এনে দিয়েছি বাংলাদেশের তরুণদেরকে। প্রতিদিন রাতে বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে আমার এই সেশন নিয়ে, আমার এই শিক্ষা কার্যক্রম নিয়ে সেশন চর্চা ক্লাস অনুষ্ঠিত হয়, যেটা বাংলাদেশে আর কোথাও এখন পর্যন্ত কেউ করতে পারে। এই যে 2টা ব্যতিক্রম নিয়ে আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে, গত 8 বছরে 7 বছরে সেই 164 জন থেকে এক একটা ব্যাচে টানা 90 দিন, আই রিপিট টানা 90 দিন, শুক্রবার নাই, শনিবার নাই,
ঈদের দিন নাই, পুজোর দিন নাই, প্রতিদিন কিন্তু আমরা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। 28টা ব্যাচ এই মুহূর্তে চলছে, 1-2-3 করে করে 164 জনকে নিয়ে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, আজকে পর্যন্ত 18 লক্ষ ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং বিনামূল্যে। সাংবাদিকরা আমাকে খুব প্রশ্ন করে, এখানে অনেক সাংবাদিক আছে আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশের স্বার্থ ছাড়া একটা সুদাও নড়ে না, আপনি কেন করেন? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে, টাকা নেন না এখান থেকে, পয়সা নেন না, অথচ আজকে 7 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন, সারা বাংলাদেশের 64 জেলা ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে যাচ্ছেন নিজের টাকায়, বিদেশে গিয়ে প্রবাসীদের সঙ্গে আমি উদ্যোক্তা সম্মেলন করছি, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, দুবাইতে, সৌদি আরবে, অনেক দেশে, সাউথ কোরিয়াতে, অনেক দেশে গিয়েছি, এমনকি ইটালিতেও গিয়েছি। কেন? কি পান এখানে? আমি তাদেরকে একটা জবাবই দিই, আমার একটা স্বার্থ আছে। স্বার্থ হচ্ছে এই মানুষগুলোর এগিয়ে যাওয়া দেখে আমার খুশি লাগে, আমার আনন্দ লাগে। এটা আমার এন্টারটেইনমেন্ট। অনেকে এন্টারটেইনমেন্টের জন্য, আমি এক সময় আজকে থেকে গত 7 বছর ধরে আমি টিভি দেখি না। আমি এক সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা রাত্রেবেলা টিভি দেখতাম, সিনেমা দেখতাম, খবর দেখতাম, টক শো দেখতাম, নাটক দেখতাম। সেই আমি গত 7 বছরে আমি টেলিভিশন দেখি না। আমার বউ এখানে সাক্ষী আছে। অথচ আমি খুবই টেলিভিশন দেখা পোকা একটা মানুষ ছিলাম, বড় বড় টিভি কিনতাম, দেখি না। কারণ হচ্ছে ওই যে এন্টারটেইনমেন্ট আমি খুঁজতাম, সেই এন্টারটেইনমেন্ট আমি এখন রাত্রেবেলা আপনাদের গল্প শুনে, আজকে ভোলা, কালকে রংপুর, পরশু সুনামগঞ্জ, কোনদিন খাগড়াছড়ি, কোনদিন দুবাই, কোনদিন বাহরাইন, কোনদিন কুয়েত, প্রতি রাতে আমি কারো না কারোর সাথে, কোনো না কোনো দেশের সাথে, কোনো না কোনো জেলার সাথে, এমনকি কখনো কোনো না কোনো উপজেলার সাথে আমি রাত্রেবেলা অনলাইনে মিট আপ করি, আপনাদের গল্প শুনি, আমি আপনাদের জন্য কিছু বলি যেটা আপনাদের কাজে লাগতে পারে। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা 7ম বছর পূর্ণ করে 8ম বছরে পা দিয়েছি। আরেকটা স্বার্থ আছে, আরেকটা স্বার্থ হচ্ছে আমি তো প্রায় মরেই গিয়েছিলাম 2021 সাল, এটা আমার দ্বিতীয় জীবন। আমার স্বার্থটা হচ্ছে, আমার ঋণ আছে আপনাদের কাছে। সারা বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার জন্য দোয়া করেছেন আপনারা। সে জীবন আল্লাহ আমাকে দিয়েছেন। আমাকে আমার পরিবার অনেক সময় খুবই বাধা দেয়, কারণ করোনা হওয়ার পর থেকে আমি প্রায় অসুস্থ হয়ে যাই নানান কারণে। সেই জন্য বাধা দেয় যে তুমি এগুলো একটু কমাও, অনেক তো করেছো, 6 বছর 7 বছর। আমি বললাম আমার তো বেঁচে থাকারই কথা ছিল, তারা আমার জীবন বাঁচিয়েছে, তারা দোয়া করেছে। সৌদি আরবে কাবা শরীফে পর্যন্ত আমার জন্য দোয়া হয়েছে, মুনাজাত করেছে, মুনাজাত করে কান্নাকাটি করেছে, কোরআন শরীফ পড়েছে, রোজা রেখেছে আমার এই ছেলে মেয়েরা। তাহলে আমি কেন তাদের জন্য করবো? আরেকটা জিনিস আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, যখন একটা মেয়ে আমাকে বলে যে স্যার আমি তো আমার নামটাই ভুলে গিয়েছিলাম, যে আমার একটা নাম আছে, আপনি আমার একটা পরিচয় তৈরি করে দিয়েছেন। আমার বাচ্চা স্কুলে যেত না, আমার বাচ্চার জন্য দুধ কিনতে পারতাম না, আজকে আমার বাচ্চা স্কুলে যায় আপনার কারণে। আজকে আমাদের এই ফাউন্ডেশন থেকে অনেক ছেলে মেয়ে আছে যারা মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ এবং কোটি টাকা সেল করে, এরকম উদ্যোক্তা আমাদের এই ফাউন্ডেশনে আছে। আমার নিজের হাতে তৈরি তাদেরকে 16টা স্কিলস। আমি জানি সবাই উদ্যোক্তা হবে না। 18 লক্ষ ছেলে মেয়েকে আমি এই পর্যন্ত গত 7 বছরে প্রশিক্ষণ দিয়েছি, সেখান থেকে 1 লক্ষর কিছু বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল ফিগার, কিন্তু প্রত্যেকেরই জীবন কোনো না কোনো ভাবে এখান থেকে বদলেছে। কেউ পজিটিভিটি শিখেছেন, কারো সাহস তৈরি হয়েছে, কথা বলার জন্য। আমি দেখতেছি কি সুন্দর উপস্থাপনা করে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ফাউন্ডেশনে উপস্থাপক হায়ার করতে হয় না। এবং আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে অনেক উদ্যোক্তা সংগঠন আছে, অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে। আমি এই পর্যন্ত দেখি নাই কেউ কথা বলা শেখা, কিন্তু আমি আইডেন্টিফাই করলাম যে আপনি যে উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা মানে কি? উদ্যোক্তা মানে হচ্ছে লিডার, উদ্যোক্তা মানে হচ্ছে ম্যানেজার, ম্যানেজ করতে জানা। উদ্যোক্তা মানে হচ্ছে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, আপনাকে কমিউনিকেট করতে হবে। তাহলে সেটার প্রথম ধাপ তো হলো কথা বলা। এরকম অনেক কথা আছে না বলতে পারার কারণে অনেক স্বপ্ন আধুরা রয়ে যায়। অনেক কথা আছে না বলতে পারার কারণে ভালোবাসাটা হারিয়ে যায়, তাই না? ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে আমি পছন্দ করতাম, কিন্তু কোনোদিন আই লাভ ইউ বলতে পারিনি। তাহলে হবে? ঘটবে না তো, ঘটনা। তো সেই জন্য কথা বলার জড়তা কাটানো আমি আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি। যার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এবং আমাদের পোডিয়ামে, তারা উপস্থাপনা করছে। আমাদের উদ্যোক্তারা কি সুন্দর করে কথা বলে, নিজের গল্প বলে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে, পঞ্চগড় থেকে, খাগড়াছড়ি থেকে, লালমনিরহাট থেকে আমাদের উদ্যোক্তা ছেলে মেয়েরা হাজার হাজার ছেলের লোকের সামনে টেলিভিশন ক্যামেরা, বাংলাদেশের প্রায় 18-20টা টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলছে। এই সাহস কোথায় পেয়েছে তারা? এই ফাউন্ডেশন তাকে সাহস দিয়েছে। আপনি উদ্যোক্তা হইতে চান, আমি সবসময় একটা কথা বলি, উদ্যোক্তা হতে হলে অনেকে বলে টাকা দরকার, আই এগ্রি। উদ্যোক্তা হতে হলে বিজনেস আইডিয়া দরকার, আমি মানি। কিন্তু এই দুইটা থাকলে উদ্যোক্তা হওয়া যাবে না। উদ্যোক্তা হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সাহস। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, যদি কিন্তু দিয়ে উদ্যোক্তা হওয়া যায় না। আপনাকে ঝাঁপ দিতে হবে, তবে সাঁতারটা শিখতে হবে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। আর এই সাঁতারটা আমি শেখাচ্ছি আপনাদেরকে 90 দিন ধরে। কিভাবে আপনি উদ্যোক্তা হবেন, কিভাবে সেল করবেন, আপনি কমিউনিকেশন কিভাবে করবেন, আপনার লিডারশিপ কিভাবে তৈরি হবে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করবেন, আপনি সেলস মার্কেটিং কিভাবে করবেন, ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন, বেসিক অ্যাকাউন্টিংটা কিভাবে শিখবেন, প্রতিটা জিনিস আমি আপনাদেরকে হাতে কলমে শিখাচ্ছি। আমাকে অনেক ছেলেমেয়ে বলে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি, এমনকি বিদেশে পিএইচডি করতেছে। আমি সাউথ কোরিয়াতে গিয়ে পেয়েছি, সিঙ্গাপুরে গিয়ে পেয়েছি। তারা বলেছে স্যার আমরা ইউনিভার্সিটিতে এই লেখাপড়া পাইলে, যেটা আপনি আমাদেরকে শেখান। সো এই লেখাপড়াটা জীবন থেকে নেয়া, আমার জীবনের অভিজ্ঞতা, আমার জীবনের অবজারভেশন, সেখান থেকে নেয়া। এবং ভালো সেলস করতে হলে আমি আজকে আপনাদেরকে 3টা টিপস দিয়ে যাব। আপনারা জানেন এগুলা। আমরা মনে করি আমরা অনেক মার্কেটিং করি, নানান ভাবে মার্কেটিং এর পলিসি করি, বিলবোর্ড করি, লিফলেট করি, ফ্লায়ার করি, আর বিজ্ঞাপন তৈরি করি, অনেক কিছু করি। আমরা জানি সেগুলো। ডিজিটাল মার্কেটিং এর সমস্ত মেথড আমরা জানি, বইতে পড়েছি। 3টা জিনিস ধারণ করবেন আপনি যদি ভালো সেল করতে চান। ভালো সেল করতে হলে আপনাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে। আজকে 7 বছর ধরে আমি আপনাদেরকে শুধু উদ্যোক্তা বানাচ্ছি না, পজিটিভিটি শেখাচ্ছি না, আমি বলছি যে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। জীবনে বলার মতো একটা গল্প থাকতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নেই। আপনি যদি ভালো মানুষ না হন, আপনি আজকে দেখেন, আজকে সমাজে, আজকে দেশের প্রেক্ষাপটে যদি একটু চিন্তা করেন যে এই ভালো মানুষ হওয়ার ব্যাপারটা কতটা প্রাসঙ্গিক দেখেন। যারা ভালো মানুষ তাদেরকে কাউকে ভয় পেতে হয় না, তাদেরকে মুখ লুকাইতে হয় না, তারা বুক ফুলিয়ে সারা জীবন চলতে পারে। কে
কখন কি দায়িত্বে আসবো সেটা চিন্তা করতে হয় না। সো ভালো মানুষ হঠাৎ ছাড়বেন না। আপনি তো আমরা সবাই একদিন মারা যাবো, কি রেখে গেলেন? যদি আপনাকে অন্তত 10 জন 20 জন 100 জন মানুষ না বলতে পারে যে আপনি একজন ভালো মানুষ, তাহলে সেই জীবনের অর্থটা কি? এক নাম্বার ভালো মানুষ হতে হবে। 2 নাম্বার আপনাকে বিশ্বাস করতে হবে। তার মানে আপনার এই চেহারার মধ্যে, আচরণের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। মানুষ যাতে আপনাকে বিলিভ করে যে না, ওনার সাথে ট্রানজাকশন করা যায়, ওনার সাথে সেল ক্রয় বিক্রয় করা যায়, ওনার সাথে ইনভেস্টমেন্ট করা যায়, ওনার সাথে পার্টনারশিপ করা যায়। এই বিশ্বাসযোগ্যতাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে যদি বিশ্বাস না করে কেউ, আপনারা তো জানেন আমার একটা স্লোগান আছে, আপনাদেরকে দিয়েছি, তাই না? আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। বিশ্বাস, এটা তো সত্য, তাই না? এই উদাহরণ আমি অনেকবার দিয়েছি। আমরা যখন বাজারে মাছ কিনতে যাই, আমরা সেই মাছওয়ালার কাছে যাই যাকে আমি বিলিভ করি, বিশ্বাস করি যে সে আমাকে পচা মাছ দিবে না, দাম বেশি রাখবে না। তার মানে ওই লোকটাকে আমি বিশ্বাস করি। মাছটা সেকেন্ডারি, সেটা হয়তো আমি পরখ করতেছি, দেখতেছি, কান দেখতেছি, তারপরেও চেনা যায় না, কারণ অনেক কিছু করতে পারে, তারা রং দিয়ে দেয়, ফরমালিন দিয়ে দেয়, পরে বাসায় আসার পর বইয়ের গালি খেতে পারে, তাই না? সেই জন্য আমরা আসলে বিশ্বাস বিক্রি করি, আমরা পণ্য বিক্রি করি না, সেবা বিক্রি করি না, আমরা বিশ্বাস বিক্রি করি, বিশ্বাস। সেই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে কমিটমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ব্যবসা কোথায় যাবে, কমিটমেন্ট আপনাকে রিপিট কাস্টমার দিবে। এবং আপনারা তো জানেন যে একটা বিজনেসের 60% হচ্ছে, 60 to 70% হচ্ছে রিপিট অথবা রেফারেন্স কাস্টমার, 30% হচ্ছে নতুন কাস্টমার। এবং নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হলে কিন্তু মার্কেটিং কস্ট অনেক হাই। আর রিপিট কাস্টমার তৈরি করতে হলে কমিটমেন্ট দরকার, ভালো কাস্টমার কেয়ার দরকার, ডেলিভারি পলিসি গুলো ঠিক থাকা দরকার, আফটার সেল সার্ভিস গুলো ঠিক থাকা দরকার, তাই না? এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি ভালো সেল করতে পারবেন। তাহলে আমি 3টা জিনিস বললাম, আর মার্কেটিং এর বাকি জিনিসগুলো তো আপনারা জানেন। এই 3টা জিনিস যদি না থাকে, আপনি যত মার্কেটিং করেন কাজ হবে। একবার পণ্য কিনবে, রিপিট কাস্টমার তৈরি হবে, দ্বিতীয়বার আসবে না। অনেক একটা কাস্টমার বা 10টা কাস্টমারের কাছে অনেক দামে, অনেক লাভে পণ্য বিক্রি না করে 1000 কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কম লাভ করে, তাতে প্রফিটেবিলিটি বাড়বে। সো রিপিট কাস্টমার, আপনি যদি একবার চিন্তা করেন, কাস্টমার যদি ফিল করে আমি জিতেছি, কাস্টমার যদি আপনার পণ্য বা সেবা নিয়ে ফিল করে, একটু স্মাইল করে, তাহলে ভাববেন যে আপনি আপনার ব্যবসায় এগিয়ে যাবেন। বি দ্য গিভার। আমি সবসময় একটা কথা বলি, এই ফাউন্ডেশনে আমাকে আপনাদের দেওয়ার কিছু না। আমাকে যেটা দিতে পারেন, আপনারা উদ্যোক্তা হতে পারেন, এগিয়ে যেতে পারেন, ভালো মানুষ হতে পারেন, পজিটিভ মানুষ হতে পারেন, মা বাবার সেবা যত্ন করতে পারেন, সমাজের জন্য কিছু করতে পারেন, একজন সৎ পথে চলতে পারেন। এইটুকু আমাকে রিটার্ন, আমি হয়তো এগুলো দেখবো আপনাদের রিটার্নের মধ্যে, কিন্তু আমি এখানে দিতে এসেছি। আপনারা যত পারেন এখান থেকে নেন। 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশ আপনার হাতের মুঠোয়। আপনারা জানেন আমাদের এই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা কেনাবেচা হয়, কারণ আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। আমাদের ফাউন্ডেশনের ছেলে মেয়েরা নিজেদের মধ্যে কেনাবেচা করে। আপনি চিন্তা করেন, কোনো মার্কেটিং কস্ট নাই, জিরো মার্কেটিং কস্ট। ফেসবুক পোস্টিং করতে হয় না, তাই না? এখন অনেকেই চিন্তা করে যে আমার তো একটা পেজ আছে কিন্তু রিচ হয় না। এই সমস্যা আছে না অনেকেরই? রিচ হয় না। কিন্তু আপনি কি এটা নিয়ে অ্যানালাইসিস করেছেন কেন হয় না? অনেকের ধারণা শুধু বুস্ট করো, ডলার খরচ করো। নো, 1 টাকাও ডলার খরচ করা লাগবে না। সেটা নিয়েও কিন্তু আমার সেশন আছে না? 1 টাকা খরচ না করেও কিন্তু আপনি আপনার
পেজে রিচ বাড়াতে পারেন, কি করতে হবে? ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ইমোশন তৈরি করতে হবে, গল্প বলতে হবে। মানুষ গল্প শুনতে খুব পছন্দ করে, আবেগ খুব পছন্দ করে মানুষ। আছে না আমাদের এরকম অনেক বিজ্ঞাপন বা অনেক গল্প আছে না? স্বপ্ন যাবে বাড়ি আমার, চিন্তা করেন কিরকম জনপ্রিয়। ঈদ আসলে গ্রামীণ ফোন এটা ছেড়ে দেয়, মানে মানুষকে কাছে টানার এই যে একটা আকর্ষণ শক্তি, সেটা হচ্ছে এই হচ্ছে গল্প। সো আপনাকে কি করতে হবে? ভালো কন্টেন্ট লিখতে জানতে হবে। এবং আমি কিন্তু আপনাদেরকে কন্টেন্ট লেখা শেখাই, এটা খেয়াল করে দেখবেন। আমি প্রায় আপনাদেরকে বিভিন্ন বিষয় ভিত্তিক গল্প লিখতে বলি। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আমি হাটের দিন, আমাদের যে দুইটা হাট হয় মঙ্গলবার এবং শুক্রবার, 12 ঘন্টা 24 ঘন্টা সপ্তাহে, যেখানে লাখ লাখ টাকা কেনা বেচা হয়, সেই হাটে আমি কিন্তু আপনাদেরকে বলি গল্পে গল্পে আপনি আপনার প্রোডাক্টটাকে পরিচিতি করুন। সাধারণ কথাবার্তা লোকজন পছন্দ করে না, গল্প পছন্দ করে। সেই গল্পের মধ্যে আবেগ থাকে। এবং আপনি ভিডিও দিবেন, লাইভ করবেন, সেগুলো তো রিচ তৈরি হবে। ভিডিওগুলো কি তৈরি করবেন এটা নিয়ে অনেকেরই টেনশন থাকে। ভিডিওগুলো তৈরি করবেন, আপনি প্রোডাক্টটা সোর্সিং করছেন সেটার ভিডিও, প্রোডাক্টটা তৈরি করছেন সেটার ভিডিও, প্যাকেটিং করছেন সেটার ছোট ভিডিও, 1 মিনিট 1.5 মিনিট, ডেলিভারি করছেন সেটার ভিডিও, কাস্টমার রিভিউ, কাস্টমার পাওয়ার পরে কাস্টমারের অনুভূতি সেটার ভিডিও। এগুলো আপনি আপনার পেজে ছাড়েন, দেখেন জিনিস কোথায় গিয়ে দাঁড়ায়। সো এই জিনিসগুলো জানতে হবে, এবং এগুলো আমার সেশনে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে। সো বি দ্য গিভার। আমি একটা কথা আপনাদেরকে বলবো, অনেকে মনে করেন যে গিভার হতে হলে অনেক টাকা পয়সা লাগে। স্যারের হয়তো এখন আর্থিকভাবে সচ্ছলতা আছে, সেজন্য সারা দুনিয়া ঘুরে বেরিয়ে গিভার হয়েছে। আমি আমার মতো এত বড় কাজ যদি আপনি করতে পারেন আমি খুশি হব, কিন্তু যদি নাও করতে পারেন আরো অনেক কিছু আছে যেটাতে আপনি গিভার হতে পারেন। কি দিয়ে? মানুষকে সম্মান দিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষের জন্য কিছু করে, রক্তদান করে, গাছ লাগিয়ে, রাস্তায় ময়লা না ফেলে, মানুষের উপকার করে, এবং কি মানুষের ক্ষতি না করেও গিভার হওয়া যায়। দেশের ক্ষতি না করে, সমাজের ক্ষতি না করে, পারলে উপকার করে। আমি সবসময় একটা কথা বলি, কেউ একা বড় হইতে পারে না। একা বড় হওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। একা বড় হওয়ার মধ্যে, আপনি একা বড় হলেন, দুনিয়ার কাউকে চিনলেন না, কি আপনি বড়, আপনি যে ভালো করছেন এটা কে করবে? আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার সমাজ, আপনার গ্রাম, প্রতিবেশীরা বলবে। আপনি যদি তাদেরই খোঁজ না নেন, তাদেরকে এগিয়ে নিতে সাহায্য না করেন, দুইটা পরামর্শ না দেন, পিতা গিভার একটু পরামর্শ দেন। এই ফাউন্ডেশনে এসে সে যদি কিছু একটা শিখে বদলে যেতে পারে, নিজের জীবন বদলে ফেলতে পারে, এটাও একটা গিভার। আপনি তাকে এখানে এনে দিয়েছেন, কারণ এখানে শিখতে তো টাকা লাগে না। এখান থেকে শিখে আমি হাজারো হাজারো ছেলে মেয়েকে এ পর্যন্ত আমি গল্প শুনেছি, হাজারের উপরে হবে, যারা এইটার খোঁজ পেয়েছে কারো না কারো মাধ্যমে, এবং তখন আপনার নামটা কিন্তু বলে যে উনি আমাকে যুক্ত করে দিয়েছেন। দেখেন আপনিও কিন্তু একটা উপকার করছেন তা। সেই জন্য আমি বলবো অলওয়েজ বি দ্য গিভার। আমি শেষ করব, এখানে আমাদের কিছু অতিথি আছেন, তারাও কথা বলবেন। আমাদের সময় কম, আমার 6টায় ফ্লাইট। যেটা বলে আমি সবসময় শেষ করি, সেই কথাটা এখন আমি তাদেরকে বলবো। বাবা মা দোয়া নেন, জীবনে যদি বড় হইতে চান, যতই চেষ্টা করেন যে আমার খুব দক্ষতা আছে, আমার খুব লেখাপড়া আছে, আমি খুব পরিশ্রমী, অনেক কিছু করে ফেলবো, হবে না। দেখবেন কোথায় গিয়ে যেন আটকে আছে। চেক করেন বাবা মা আপনার উপর খুশি কিনা। পৃথিবীতে একটা উদাহরণ কেউ দিতে পারবে না যে বাবা মা কষ্ট পেয়েছে সন্তান ভালো আছে, একটা উদাহরণ। তার টাকা পয়সা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু ভালো নাই। দেখেন খাইতে পারে না। আমি অনেক কোটিপতিকে চিনি যারা রাত্রেবেলা শিং মাছের ঝোল খায়, খাইতে পারে, জিজ্ঞেস করলে ভালো নাই, অনেক টাকা পয়সা,
অথচ আমি বা আপনারা, আমরা সবাই যারা আছি, আমরা কিন্তু হাসতে পারি, মানুষের সাথে কাটাতে পারি। যে কেউ জিজ্ঞেস করলে বলি খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, এই যে আমরা তুলনা করি, ও এটা করে ফেলেছে, ও বড়লোক হয়ে গেছে, ও এটা হয়ে গেছে, আমার নাই কেন? একটা জিনিস মনে রাখবেন, আমি আজকে আরো একটা জিনিস আপনাদেরকে শিখাই দিতে চাই। কারোর সাথে আপনি তুলনা করবেন না, তুলনা করবেন নিজের সাথে। যে গতকাল থেকে আজকে আমি আরেকটু উন্নতি, আরেকটু ইমপ্রুভ হয়েছে কিনা আমার জীবন, আমার লেখাপড়া, আমার স্কিলস, আমার আদব কায়দা, আমার ব্যবহার, আমার আচরণ। এক বছরে জানুয়ারি থেকে ডিসেম্বরে আমি আরেকটু বেটার করেছি, আমার সেল আরেকটু বেড়েছে কিনা, আমার সামাজিক অবস্থান আরেকটু বেড়েছে কিনা, আমি 50 জন 100 জন মানুষকে চিনি। এই যে 2025 সাল আসলো, আপনাদের সবাইকে আমি বলেছি যে আপনার পরিকল্পনা করে ফেলেন, লিখে ফেলেন। পরিকল্পনা কোনো কাজে আসবে না যদি আপনি একটু না লিখে আলমারির সামনে লাগিয়ে রাখেন যে আমি 2025 সালে এই 5টা, এই 10টা কাজ করতে চাই, আগামী 10 বছরে এই 20টা কাজ করতে চাই। লিখে ফেলেন। মানুষ আপনাকে একটু উল্টাপাল্টা বলবে, অসুবিধা নেই। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে এইখানে মঞ্চে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতেছি, আমার জীবনে আমি যত পরিকল্পনা করেছি তার 90% আমি বাস্তবায়ন করেছি। কিন্তু আমি যদি ওগুলো না লিখতাম, না পরিকল্পনা করতাম এবং সেই পরিকল্পনার পিছনে আমি যদি না ছুটতাম, তাই হতো না। সো এগুলো লিখে ফেলেন। লিখে মাথার চুল আসলাম, যেখানে ড্রেসিং টেবিল বা কাপড় বের করেন আলমারিতে, সেটা দেন, পাশে একটা তারিখ দেন, সময় উল্লেখ করে দেন। কারণ পরিকল্পনাটার যদি সময় না থাকে, সেটা কখনো গোলে পরিণত হয় না, গন্তব্যে যাবে না। তো তারিখটা যে আমি এটা করতে চাই, এটা করতে চাই, আমি এই বছর অন্তত 4টা স্কিল শিখতে চাই, বিক্রয় 25% বাড়াতে চাই। আমি যদি উদ্যোক্তা না হই, এবছর আমি এই 90 দিনের সেশনটা করে উদ্যোক্তা হয়ে যেতে চাই। পরিবারের জন্য কিছু করতে চাই, বাবা মার জন্য কিছু করতে চাই, ছেলেমেয়ের জন্য কিছু করতে চাই, ভাই বোনদের জন্য কিছু করতে চাই। এই পরিকল্পনাগুলো থাকা দরকার। আপনার রোজগারে এমন কিছু মানুষের হক আছে যাদেরকে আপনি চেনেন না। কারণ ওই যে আমি আপনাদেরকে সবসময় বলেছি না, যে মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। সো সবসময় মানুষের জন্য ভাবতে। যাদের বাবা মা আছে, আমি বলবো তারা ভাগ্যবান। আমি জানি আমার বাবা নেই। আমার জীবনের, আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়টা, সবচেয়ে খারাপ সময়টাতে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমার হাতে। আমার ভালো সময়টা আমি বাবাকে দেখাইতে পারি নাই, যেটা উনি হয়তো অনেক খুশি হইতেন। আমার উদ্যোক্তার সফলতাটা আমি দেখাইতে পারি নাই, আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমার বাবাকে হয়তো অনেক অনেক খুশি হইতেন। আলহামদুলিল্লাহ আমার মা আছে, আমার সাথেই থাকে। গত প্রায় 19 বছর ধরে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার সাথেই থাকে। সেই জন্য বলবো, যাদের বাবা মা আছে, বাবা মা দোয়া নেন। মা ফোন করলে অনেক সময় আমরা বিরক্ত হয়ে বলি, এই আমি ব্যস্ত আছি, পরে ফোন করবো। কিসের ব্যস্ত? আরে আপনার মা তো আপনাকে ফোন করে আপনাকে থামিয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের জন্য, নাইলে একটু পরে উপর থেকে একটা ইট আপনার মাথায় পড়তে পারত, একটা গাড়ি এসে সামনে দিয়ে চলে যেতে পারত। এগুলো ইশারা, প্রকৃতির ইশারা, বাবা মা দোয়া। কারণ ওই ফোন করেছে বলে আপনি একটু থেমেছেন, নাইলে হয়তো চলে যেত। সো বাবা মা মনে কষ্ট দিয়ে না, আর একটু জড়াই ধরবেন মাঝে মধ্যে। জড়াই ধরে দেখেন কতটা আনন্দ লাগে, কতটা সুখ লাগে, কতটা স্পার্ক করে শরীরে, শক্তি তৈরি হয়। এবং আপনি তাকাইলে দেখবেন আপনার বাবা মার চোখ ভিজে যাচ্ছে। হয়তো বলবে যে কি বাবা তো শরীর খারাপ। মেয়েরা অনেক সময় লজ্জা লজ্জা পায়, বাবা কি বড় হয়ে গেছি, বাবাকে কিভাবে জড়িয়ে ধরবো। ধরেন, আজকে যাই ধরেন, দেখবেন কি অনুভূতি তৈরি হয়, কল্পনা করতে পারবেন না। কিন্তু যদি জড়িয়ে না ধরেন, কালকে পরশু তার পরের দিন বা অন্য কোনো দিন যখন তাদেরকে হারাবেন,
তখন আফসোস করে বলতে আরে আমার বাবাকে আমার মাকে জড়িয়ে ধরা, ডোন্ট মিস ইট।